যে কারণটার জন্য খিদে কমেছে সেই কারণটাকে আইডেন্টিফাই করে তার চিকিৎসা দিতে হবে। আবার এক ধরনের অসুখ আছে যেটা একটা ইটিং ডিসঅর্ডার, যার নাম অ্যানোরেক্সিয়া নার্ভোসা। পেশেন্টদের তার নিজেকে মনে হয় আয়নার সামনে দাঁড়িয়ে যে আমি বোধহয় মোটা, অথচ সে কিন্তু খুব রোগা, আন্ডারওয়েট, কিন্তু তার মনে হচ্ছে আমি মোটা। তার ডিস্টর্টেড বডি ইমেজ একটা তৈরি হয়। এবং যখন পেটে জল জমতে আরম্ভ করলো, পেটটা একটু উঁচু হতে আরম্ভ করলো, ভুঁড়ির মতো, যেটাকে অ্যাসাইটিস বলে, তারা ভাবতে আরম্ভ করে ওই দেখ আমার পেটে চর্বি জমেছে, মোটা হয়ে গেছি, আরও তারা খাবারটাকে কমিয়ে দেয়। এবং এরকম হয়েছে যে এই অবস্থা থেকে কেউ কেউ মারাও গেছে। বাড়িতে কি কি করতে পারি যার ফলে আমার খাদ্যের রুচিটা আবার ফিরে আসবে? এরকম অনেক জিনিস আছে যেগুলো আমরা ঘরোয়া উপায়ে করতে পারি। আমরা প্রায়শই শুনি যে অনেকে বলেন যে আমার খেতে ইচ্ছে করে না, খাদ্যে আমার অরুচি, আমার ভালো লাগে না। কি করলে আমার খাদ্যে রুচি আবার ফিরে আসবে, বা কিভাবে আমি আবার আগের মতন খেতে পারবো? এই প্রশ্নটা অনেকের থাকে মনে। তো আজকে ভাবলাম এটা নিয়ে আলোচনা করা যাক। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অ্যানোরেক্সিয়া। আমরা জানার চেষ্টা করব যে খাদ্যে অরুচি কেন হয়, কোন কোন কারণগুলো জন্য আমাদের এই ধরনের সমস্যায় আমরা পড়ি, আর এই খাদ্যে অরুচি কখনো কি মানসিক কিংবা কোনো জটিল রোগের বহিঃপ্রকাশ কিনা সেটাও আমরা জানার চেষ্টা করব, এবং সবশেষে এটাও জানবো যে কোন কোন উপায় অবলম্বন করলে আমি আবার আগের মতন খেতে পারবো। আর এই সমগ্র আলোচনায় আমাদের সঙ্গে আছেন আমাদের শহরের বিশিষ্ট চিকিৎসক এবং আপনাদেরও ভীষণ প্রিয় ডক্টর এস এম মল্লিক। নমস্কার ডাক্তার। নমস্কার। খাদ্যে অরুচি ছোটদেরও হতে পারে, বড়দেরও হতে পারে, যে কোনো বয়সেই মোটামুটি হতে পারে। তো ঘটনা হচ্ছে, খাদ্যে অরুচি হওয়ার কারণটা কি, আর কখন আমি এটা বলবো যে খাদ্যে আমার অরুচি হচ্ছে? মানে এরম তো নয় যে আমি সারাদিনই খাচ্ছি, এরম পেট ভরে আছে তখনও আমি দেখছি আর খেতে পাচ্ছি না, সেটা তো খাদ্যে অরুচি নিশ্চয়ই নয়। তো আগে জানবো যে খাদ্যে অরুচি বলতে আমরা কি বুঝি অ্যাকচুয়ালি, বা অ্যানোরেক্সিয়া জিনিসটা কি এবং এর কারণ কি? প্রথম কথা আমি বলি, আমি দুটো উদাহরণ দেবো এটাতে। এই জিনিসটা বোঝাতে গেলে দর্শক বন্ধুদের কাছে দুটো উদাহরণ রাখতে হবে। একটা সিচুয়েশন বলি। বছরখানেক আগে আমার কাছে একজন পেশেন্ট এসেছিলেন। তা একজন মহিলা তার মেয়েকে নিয়ে, মেয়ের বয়স এরকম 22-23 বছরের কাছাকাছি, আমার এক্স্যাক্টলি এজটা মনে নেই। তো এসে তিনি বললেন যে ডাক্তারবাবু, আমার মেয়ে খাবার দাবার খায় না, বাড়িতে একদম খেতে চায় না, আপনি কি খিদের টনিক লিখে দিন। এটা খুব কমন। হ্যাঁ। তো তারপর আমি হিস্ট্রি নিতে গিয়ে দেখলাম, মেয়েকে জিজ্ঞেস করলাম যে তুমি খাও না কেন, তোমার কি ওজন কমেছে? তখন বললো না আমি খাই, আমার ওজনও কমেনি, উল্টে ওজন আমার বেড়েছে। তারপরে আরো হিস্ট্রি নিয়ে দেখা গেল মেয়ে বাড়িতে খায় না, মেয়ে বাইরে সারাক্ষণ খায় জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, এবং বাড়িতে থেকে যে টিফিন দিয়ে দেওয়া হয় সেটা ফেরত আসে, কারণ সে বাড়ির খাবার খেতে পছন্দ করে না, সে বাইরের খাবারগুলো খায় যেগুলো আমাদের টেস্ট বার্ডস গুলোকে বেশি এক্সাইট করে, সেগুলো খায়। এটা একটা সিচুয়েশন হলো। সেকেন্ড সিচুয়েশন বা সেকেন্ড একটা এক্সাম্পল হলো যে একজন পেশেন্ট, তিনি খাবার খেতে বসলে কিছুক্ষণ প্রথমে খাবারটা খেতে ইচ্ছে করে, খাবার নিয়ে তিনি বসেন, কিছুটা খাবার খাওয়ার পরে তার খাবারের ইচ্ছেটা থাকে না, খেতে পারেন না তিনি, তাতে গ্র্যাজুয়াল ওয়েট লস হচ্ছে, এবং লাস্ট 1 বছরে তার 7.5 কেজি ওজন কমেছে, যেটা তার বডি ওয়েটের প্রায় 10%-এর মতো। আচ্ছা। তো এটা সিগনিফিকেন্ট ওয়েট লস। তো প্রথম সিচুয়েশনটা, যেটা আমরা খাবার খাই না বলছি, আসলে আমরা খাবার খাচ্ছি, উল্টে বেশি ক্যালোরি খাচ্ছি, সেই ব্যাপারে আমার কিছু বলার নেই, কারণ মেয়েটি একদম সুস্থ, তার লাইফস্টাইল মডিফাই করতে হবে, তার দরকার পড়লে কাউন্সেলিং করতে হবে, বাইরে খাবার থেকে তাকে নিজেকে দূরে থাকতে হবে। আমরা আজকে এই ভিডিওটি বানাচ্ছি এই সেকেন্ড ধরনের পেশেন্ট নিয়ে, যার খাবার কম খাওয়ার জন্য তার সিমটম তৈরি হচ্ছে বা সাইন্স তৈরি হচ্ছে বডিতে, রোগা হয়ে যাচ্ছে, তার এনার্জি কমে যাচ্ছে, টায়ার্ডনেস, লেথার্জি, এই সিচুয়েশনটি। এই যে লস অফ অ্যাপেটাইট, এর আবার দুটো ভাগ আছে। একটা হচ্ছে ফিজিক্যাল কজের জন্য লস অফ অ্যাপেটাইট, আর একটা সাইকোলজিক্যাল কজের জন্য। আচ্ছা, মানে এটা একটা মানসিক সমস্যাও হতে পারে। আচ্ছা, ফিজিক্যাল কজ কি কি হতে পারে লস অফ অ্যাপেটাইটের? মনে করুন কারো এমন অসুখ হয়েছে
যেটা তার খিদে কমে যায়। কমনেস্ট কি অসুখ হতে পারে? এই যে ভাইরাল ফিভার টিভার গুলো হয়, সর্দি কাশি, হঠাৎ করে আমাদের খিদে কমে যায় না, কারণ বডি বেশি ব্যস্ত হয়ে যায় ওই ইনফেকশনটাকে ফাইট করার জন্য, করতে, হ্যাঁ। রাদার দ্যান ও ডাইজেস্টিভ সিস্টেমটাকে রেস্টে পাঠিয়ে দিয়ে পুরো এনার্জিটাকে শিফট করে দিয়ে ইনফেকশন কমানোর জন্য, ইনফেকশনটাকে ফাইট করার জন্য। এটা একটা ফিজিক্যাল কজ, এর একটা নির্দিষ্ট কারণ আছে। বা মনে করুন কারো একটা অন্য কোনো ধরনের অসুখ হয়েছে, ক্যান্সার ইত্যাদি, তাহলে তার খিদে কমে যায় ক্যান্সারের জন্য, খেতে পারে না। বা কারো একটা লিভার বা কিডনির সমস্যা হয়েছে, তার কিন্তু খিদে কমে যায়। অথবা তার ক্রনিক একটা ইনএবিলিটি বা একটা ল্যাক অফ অ্যাক্টিভিটি হয়েছে, অনেকদিন ধরে তিনি কোনো কাজকর্ম করেন না, বাড়িতে বসে থাকেন, তার একটা খিদে কমে যাওয়ার ব্যাপার তৈরি হয়। তাহলে কিছু ফিজিক্যাল কজ আছে, আবার কিছু সাইকোলজিক্যাল কজ আছে। যেমন কারো অ্যাংজাইটি ডিসঅর্ডার আছে, খেতে বসে তার মনে হয় পেটটা কিরম গুড়গুড় করে উঠল। অথবা ডিপ্রেশন আছে, বিষণ্ণতা, ক্লিনিক্যাল ডিপ্রেশন যেগুলোর কথা বলি, সেগুলো তো খিদে কমে যায়। আবার এক ধরনের অসুখ আছে যেটা একটা ইটিং ডিসঅর্ডার, যার নাম অ্যানোরেক্সিয়া নার্ভোসা। পেশেন্টদের তার নিজেকে মনে হয় আয়নার সামনে দাঁড়িয়ে যে আমি বোধহয় মোটা, অথচ সে কিন্তু খুব রোগা, আন্ডারওয়েট, কিন্তু তার মনে হচ্ছে আমি মোটা। তার ডিস্টর্টেড বডি ইমেজ একটা তৈরি হয়। বুঝতে বা পেরেছি। কোথাও তার বডি শেমিং কেউ করেছিল, এই তুই খুব মোটা, তারপর থেকে তার একটা সাইকোলজিক্যাল একটা ট্রমা কাজ করছে, তারপর থেকে সে সেভাবে নিজেকে দেখছে। অথবা এর একটা জেনেটিক প্রিডিসপোজিশন থাকে, বা কিছু হরমোনাল চেঞ্জেসও হয় এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে, বা কিছু নিউরো কেমিক্যাল অল্টারেশনও হয়। তার ফলে এই অ্যানোরেক্সিয়া নার্ভোসা বলে এই অসুখটা তৈরি হয়। এটাও একটা সিচুয়েশন যেখানে যেতে চায় না। মডেল এরকম ভাবে মারা গিয়েছিলেন যে হ্যাঁ, তিনি মানে একদম হ্যাঁ, মানে না হ্যাঁ, খেয়ে 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 এটা ইটিং ডিসঅর্ডার, হ্যাঁ। এবং আমার নামটা এক্স্যাক্টলি মনে পড়ছে না, এবং খুব খবর হয়েছিল এটা, এবং তিনি মারা গেছিলেন না খেয়ে। এবং তারা যারা এই ধরনের অসুখে ভোগেন, তারা সবার সামনে খান না, কারণ তারা যে পরিমাণ খাবার খাচ্ছেন, তারা হয়তো ব্যাক অফ দ্য মাইন্ডে তাদের কাজ করছে আমি খুব কম খাচ্ছি, তা সবাই না জেনে ফেলে। তারা একটু খেয়ে ভাবে অনেক খেয়েছি, নিয়ে সেটাকে বার্ন করার জন্য প্রচুর এক্সারসাইজ শুরু করে দেয়। আচ্ছা, চোয়াল ঢুকে গেছে মুখের, এরকম ভেতরে এরকম চিক্স ঢুকে গেছে, হাড়গুলো সব বাইরে থেকে প্রমিনেন্স, বনি প্রমিনেন্স গুলো সব বোঝা যায়, পাঁজর বেরিয়ে যায়। তা দেখে তাদের মনে হয় যে ওটা বোধহয় ফ্যাট জমেছে, সেই জন্য উঁচু উঁচু হয়ে আছে। তারা আরো খাবার কমিয়ে দেয়, ও মাই গড। এবং ধীরে ধীরে তাদের জটিল শারীরিক অবস্থা তৈরি হয়। কারো কার্ডিওভাস্কুলার ডিজিজ তৈরি হয়, কার্ডিয়াক অ্যারিথমিয়া, হার্ট ফেলিয়ার, কারো সিভিয়ার ম্যালনিউট্রিশন হয়, তা থেকে লিভার কিডনি কম্প্রোমাইজড হয়, কারণ কিডনিরও খাবার দরকার, লিভারেরও খাবার দরকার, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের খাবার দরকার, তাদের কম্প্রোমাইজড হয়, এবং এক্সট্রিম লেথার্জি তৈরি হয়। এবং কারো কারো লিভার কিডনি ফেলিওরের লক্ষণও দেখা যায়, পেটে জল জমা, হাতে পায়ে জল জমা ইত্যাদি। এবং যখন পেটে জল জমতে আরম্ভ করলো, পেটটা একটু উঁচু হতে আরম্ভ করলো, ভুঁড়ির মতো, যেটাকে অ্যাসাইটিস বলে, তারা ভাবতে আরম্ভ করে ওই দেখ আমার পেটে চর্বি জমেছে, মোটা হয়ে গেছি, আরো তারা খাবারটাকে কমিয়ে দেয়। এবং এরকম সিচুয়েশনও হয়েছে, সিভিয়ার মানে মেন্টাল সিভিয়ার মেন্টাল ডিসঅর্ডার। এবং এরকম হয়েছে যে এই অবস্থা থেকে কেউ কেউ আবার মারাও গেছে। সাংঘাতিক। এটা তো একটা মানসিক অবস্থা হলো। আচ্ছা, আর সাধারণ কি কি কারণ থাকতে পারে? আমি ক্যান্সারের কথা এখনই আমি আলোচনা করছি না, আর কি কি সাধারণ কারণ থাকতে পারে? সর্দি, জ্বর, মানসিক সমস্যা আর ক্যান্সার, এর বাইরে আর কি কোনো সমস্যা থাকতে পারে? কিছু ওষুধের সাইড এফেক্ট হতে পারে। আচ্ছা, অনেক ওষুধ আমরা খাই যেগুলোতে আমাদের খিদে কমে যায়। যেমন ডায়াবেটিসে আমরা ব্যবহার করি যে SGLT2 ইনহিবিটর, এটা আমরা ডেলিবারেটলি ব্যবহার করি কিন্তু এটা তো ভালো ভালো করার জন্য। আবার যে একটু আগে বলছিলাম যে লিভার, কিডনি, হার্টের প্রবলেম, যেগুলো এন্ড স্টেজ অর্গান ড্যামেজ, যেগুলো সেগুলোতে কিন্তু বডির মেটাবলিজম কমে যাওয়ার জন্য খিদে কমে যায়। ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ পেশেন্টরা খিদে কমে যায় কারণ তাদের শ্বাস প্রশ্বাসের কষ্ট হয়, প্লাস এনার্জি এক্সপেন্ডিচার তাদের বেশি, তাদের মিনিটে বারে বেশি শ্বাস নিতে হয় অক্সিজেন তাদের ফুলফিল করার জন্য, তাদের আরো ক্যালোরি ব্রেকডাউন হয়, মাসল ব্রেকডাউন হয়। আরো কিছু কারণ থাকতে পারে। বয়স বাড়লে আমাদের খিদে কমে যায়, আমরা জানি, সেটা নর্মাল, এটা অনেকের খিদে কমে যায়। আবার ভিটামিন B12, আয়রন, ফোলিক অ্যাসিড, এগুলো ডেফিসিয়েন্সিতেও কিন্তু খিদে কমে যায়। আচ্ছা, হ্যাঁ। আর লিভারের স্পেসিফিক কিছু প্রবলেম, যেমন হেপাটাইটিস, সিরোসিস অফ লিভার, লিভার ফাইব্রোসিস, এগুলোতেও খিদে কমে যেতে পারে। ক্যান্সারে তো খিদে কমে, কিছু ওষুধ আছে যেমন কেমোথেরাপি, যেমন পেন কিলার, সেগুলোতে খিদে কমে যায়। তো খিদে কমার শুধু একটা কারণ নেই যে একটা লিভারের টনিক খেলে খিদে বেড়ে যাবে। যে
কারণটার জন্য খিদে কমেছে সেই কারণটাকে আইডেন্টিফাই করে তার চিকিৎসা দিতে হবে। তার জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হতে পারে, কিছু আচ্ছা ব্লাড টেস্ট করতে হতে পারে, কিছু ইউএসজি করতে হতে পারে ইত্যাদি। আচ্ছা এই যে ক্রনিক কন্ডিশন বা এই যে মানসিক অবস্থার গুলোর কথা আমরা আলোচনা করলাম, এর বাইরেও অনেকগুলো সমস্যা মানুষের থাকতে পারে, সেটা সাধারণ সমস্যা। তো আমার প্রশ্ন থাকবে এরপরে যে আমি বাড়িতে কি কি করতে পারি যার ফলে আমার খাদ্যে রুচিটা আবার ফিরে আসবে? এরকম অনেক জিনিস আছে যেগুলো আমরা ঘরোয়া উপায়ে করতে পারি। হুম আমরা খাবারের স্বাদ বদল করতে পারি। হুম হুম। অনেক সময় দেখা যায় বাড়িতে যে একই রান্না একই সকালেও রান্না খাচ্ছি, করতে লোকে রাতেও বোর খাচ্ছি, হয়ে গেছে দুপুরেও খাচ্ছি। হ্যাঁ, এটা একটা বড় কারণ। হয়, এবং দেখা যাচ্ছে যে রান্নার হাত বদল হলে হুম খাবার পরিমাণটা কিছুটা বাড়ে। একদমই তাই। ফলে আপনার বাড়িতে যিনি রান্না করছেন অন্য কাউকে দিয়ে যদি আপনি রান্না করতে দেন, দেখা যায় যে কিছুটা আপনার খাবার পরিমাণ বেড়েছে বা খাবার ইচ্ছে বেড়েছে, হুম, হুম। খিদে বেড়েছে আমি এই ক্ষেত্রে বলবো না। আবার দেখা যায় কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটি, সেটা ওয়াকিং হুম, হতে হুম, পারে, হুম, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ হতে পারে, হুম। সেগুলো আমাদের খিদে বাড়াতে সাহায্য করে। দেখা যায় যে খুব কমন কজ যে গ্যাস্ট্রাইটিস বা অ্যাসিড রিফ্লাক্স হুম, হুম, বা পেপটিক আলসার ডিজিজ, এগুলোতে খিদে কমে যায়। এগুলো যদি চিকিৎসা করা হয়, খুব সাধারণ চিকিৎসা হুম, এগুলোর, হুম, সেগুলো দিয়ে আমাদের খিদে বাড়ে। জিরা বা কিউমিন হুম। আমাদের খিদে বাড়াতে সাহায্য করে, সেটা আচ্ছা। আমরা খাবারে বা রান্নার মধ্যে দিয়ে খেতে পারি। হুম, কিছু জিনিস আছে, মশলা জাতীয় জিনিস, যেগুলো খাবারের টেস্ট এনহ্যান্স করে। হুম, তার মধ্যে একটা জায়ফল আছে, একটা স্টার অ্যানিস আছে, এই হুম, তারার মতো হুম, দেখতে, হুম, ধনে পাতা, হুম। এগুলো আমাদের খাবারের ফ্লেভার বাড়ায়। সেগুলো আমরা দিয়ে ঘরোয়া উপায়ে রান্না করে খেতে পারি, তাতে আমাদের খাবার পরিমাণ কিছুটা বাড়বে। আর ডিহাইড্রেশন থেকে খিদে কমে। আচ্ছা। হাইড্রেশন ঠিকঠাক করলে দেখা যায় যে খাবার ইচ্ছা বেড়েছে, কারণ ডাইজেস্টিভ সিস্টেমটা বুস্টেড হয়, হুম। এবং ডাইজেস্টিভ সিস্টেম ঠিকঠাক কাজ করার জন্য আমাদের খাবার ইচ্ছাটা কিছুটা বাড়ে। এটা তো হয়ে গেল মোটামুটি সাধারণ যারা খাদ্যে অরুচিতে ভুগছেন এবং তারা এই জিনিসগুলো অ্যাপ্লাই করে দেখলেন এবং নিশ্চয়ই মানে তাদের যদি সমস্যাটা সাধারণ থাকে তাহলে তাদের খাদ্যে আবার রুচি ফিরে আসবে। কিন্তু আরো কিছু জিনিস বলা হলো না, যে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজের কথা। আচ্ছা। এইচআইভি, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, সিফিলিস, এগুলো কিন্তু হলে ওয়েট কমতে আরম্ভ করে। আচ্ছা, এটা আমাদের নজরে রাখতে হবে। এটা আমি আচ্ছা, ওইটার সঙ্গে বলতে চাইনি, তার কারণ এটা একটা সেপারেট এন্টিটি, আচ্ছা, এবং আচ্ছা। এটাও আমাদের নজরে এটাও রাখতে একটা হবে। ইয়ে। নিশ্চয়ই। আচ্ছা, এইবার আমরা যেটা আপনার কাছে জানতে চাইবো যে কোন, কোন লক্ষণগুলো বুঝবো যে এটা কিন্তু সাধারণ কোনো কারণ নয়। এর পেছনে বড় কোনো কারণ লুকিয়ে আছে? ১ নম্বর হচ্ছে খিদে কমের সঙ্গে ওয়েট কমে যাচ্ছে। আচ্ছা। ২ নম্বর রেকারেন্ট ইনফেকশন হচ্ছে। হুম। ৩ নম্বর সোয়েলিং হচ্ছে পেটের অথবা পায়ের বা আচ্ছা, মুখের আচ্ছা। খিদে কমের সাথে। ৪ নম্বর জ্বর থাকছে অনেক দিন, আচ্ছা। বিশেষত ১৪ দিনের বেশি। ৫ নম্বর যদি তার কোনো ক্রনিক অসুখ থাকে, হুম, তার সাথে তার খিদে কমে গেছে, তাহলে কোনো কমপ্লিকেশন হচ্ছে কিনা। ক্রনিক অসুখ মানে কোনগুলো? ডায়াবেটিস বা কোলেস্টেরল বা লিভারের কোনো হুম, সমস্যা বা কিডনির কোনো হুম, হুম, সমস্যা, হুম, সেই সিচুয়েশনগুলোতে এগুলোতে রেড ফ্ল্যাগ সাইন্স হুম, কিন্তু। হুম, এখানে কিন্তু ঝাঁপিয়ে পড়ে চিকিৎসা করতে হবে, এবং কিছু কিছু ক্ষেত্রে হাসপাতালে ভর্তি করতে হবে। আর যদি সন্দেহ করি অ্যানোরেক্সিয়া নার্ভোসা হচ্ছে, যেটা নিয়ে আলোচনা করলাম অনেক বেশি, হুম, হুম। তাহলে তাদের খাওয়াতে হবে, এবং খুব দ্রুত খাওয়ালে হবে না, কিন্তু তাদের হার্ট ফেলিওর হবে। আচ্ছা। তাদের অল্প অল্প করে খাবার ইন্ট্রোডিউস করতে হয়, হুম, এবং যাদের মনে হয় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করতে হবে, কারণ খাবার কমপ্লিট রিফিউজাল করে অনেকে, খাবোই না, হুম, তাদের ক্ষেত্রে হাসপাতালে ভর্তি করতে হবে, বা তার হার্ট ফেলিওরের সাইন থাকলে বা সিমটম থাকলে, ইররেগুলার হার্টবিট বা হাত পা ফুলে গেছে, পেটে জল জমেছে, বা সিভিয়ার অ্যানিমিয়া হয়েছে। হুম, এরকম হয়েছে যে অ্যানোরেক্সিয়া নার্ভোসার পেশেন্ট আমার কাছে এসেছেন, তার হিমোগ্লোবিন 3.5, তাকে হাসপাতালে ভর্তি করে রাইলস টিউব লাগিয়ে, একটা হুম, টিউব আছে, হুম, নেজাল ফিডিং করা হয়, নেজোগ্যাস্ট্রিক ফিডিং, হুম, সেটার মাধ্যমে খাবার অল্প অল্প করে ইন্ট্রোডিউস করা হয়েছে, প্লাস ৫-৬ ইউনিট রক্ত দিয়ে তার হিমোগ্লোবিন স্টেবিলাইজ করে তারপরে তার চিকিৎসা করতে হয়েছে। প্রায় ৩-৪ সপ্তাহ হাসপাতালে ছিল, এরকম Oh পেশেন্টের my God! হিস্ট্রিও আছে। ফলে যে সিচুয়েশনে থেকে তার এই খিদে কমেছে বা খাবার ইচ্ছাটা কমেছে, সেই সিচুয়েশনটাকে আগে অ্যানালাইজ করতে হবে, তাকে অ্যাসেস করতে হবে, কিছু টেস্ট করতে হবে। সেটা তো একজন চিকিৎসকের কাছে পৌঁছতে হবে, একদম, তবেই সম্ভব। একদম। হুম। চিকিৎসকের এবং কাছে না পৌঁছলে বাড়ির হবে না। লোককেও অ্যাওয়্যার হতে হবে যে খেতে ইচ্ছে করছে না বলে আমি জোর করছি, হ্যাঁ হ্যাঁ, খেতে চাইছো না,
এই খা, কেন হ্যাঁ, খাচ্ছিস কেন না, খাচ্ছিস এই না? ইচ্ছা করে খাচ্ছিস না। অনেকে আবার বলে নাটক করছে, খাচ্ছে না। আসলে না, বুঝতে তো হবে যে ওর কোনো শারীরিক অসুস্থতা আছে কিনা, সেইটার জন্য হতে পারে সে খাচ্ছে না। এরকম অনেক সিচুয়েশন হয় তো, খারাপ সিচুয়েশন, একদমই, খারাপ অসুখ আছে একদমই। যেগুলোতে লোকে খেতে পারে না, সেটা দেখতে হবে। যেমন এইচআইভিতে লোকে দেখেন ইসোফেজিয়াল ক্যান্ডিডিয়াসিস হয়ে আছে, ফুড পাইপের মধ্যে ছত্রাক হয়ে আছে, সে খেতে গেলে তার ব্যথা করছে, সেই জন্য খেতে পারছে না। সেইটাকে তো আগে চিকিৎসা করতে হবে, তবেই না খেতে পারবে। ঠিকই, মানে তার কারণটা অনুসন্ধান করতে অনুসন্ধান হবে। করতেই এরকম হবে। নয় যে আপনি ঘরেই বসে রইলেন এবং বড় একটা বিপদ আপনার জীবনে বা আপনার প্রিয়জনের জীবনে নেমে এলো। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ ডাক্তারবাবু। মানে একটা সুন্দর ইনফরমেশন আমার মনে হয় আমাদের যারা দর্শক বন্ধু তারা পেলেন। মানে খেতে ইচ্ছে করছে না বলে আপনি ঘরে বসে থাকবেন না। যদি স্যার যেই ঘরোয়া উপায়গুলো বললেন সেগুলো একটু করে দেখতে পারেন। তারপরেও যদি সমস্যা থাকে আমার মনে হয় যে দ্রুত একজন চিকিৎসকের কাছে আপনারা পৌঁছবেন। ঘরে বসে থাকবেন না। আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, করে রাখুন। আমরা এরকম স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন আলোচনা করে থাকি যেগুলো শুনলে আপনারা, আমি একদম হলফ করে বলতে পারি যে আপনারা উপকৃত হবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এপিসোডে। নমস্কার। নমস্কার।